রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শর্তের বেড়ার জালে নাস্তানাবু সৌদিগামীরা, ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা, অনিশ্চিত হাজার হাজার প্রবাসীর যাত্রা। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না। স্যার আমাদের করোনায় কি আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। কোভিড পরবর্তী কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন বেগম জিয়া, থাকতে হবে হাসপাতালে। দলীয় প্রধানের অবর্তমানে দুর্বল হয়ে পড়ছে বিএনপি, মন্তব্য নেতাদের। সাংবাদিক রোজিনাকে হেনস্থার প্রতিবাদে রাজধানী সহ বিভিন্ন স্থানে আজও গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ বিক্ষোভ, মামলা প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তি দাবি। করোনা রুখতে সৌদি সরকারের দেয়া নতুন বিধি নিষেধে চরম ভোগান্তির শিকার সৌদিগামী প্রবাসীরা। ফ্লাইট নিয়ে বিমানবন্দরে চরম বিড়ম্বনা। দেশটিতে নিজ খরচে 7 দিন কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিংয়ে সহযোগিতা না পাওয়ায় অনিশ্চিত অনেকেরই যাত্রা। হোটেল বুকিংয়ের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত। দিশেহারা সবাই গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা তাও জানেন না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের 1 নম্বর গেট এবং রাজধানীর কারওয়ান বাজারের সাউদি এয়ারলাইন্সের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শত শত সৌদিগামী প্রবাসী কর্মী। সৌদি সরকারের নতুন নির্দেশনায় দেশটিতে যেতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, এয়ারলাইন্সের নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা। নতুন নির্দেশনার আগে যারা নিজ দায়িত্বে কোয়ারেন্টাইনের জন্য হোটেলের বুকিংয়ের ব্যবস্থা করেছেন তাও বাতিল করেছে সাউদি এয়ারলাইন্স। এ অবস্থায় অতিরিক্ত 60 থেকে 70,000 টাকা দিয়ে নির্ধারিত হোটেলে বুকিং দিয়ে নিশ্চিত করতে হবে সৌদি টিকিট। সৌদি আরব ফার্স্ট টাইম একবার হোটেল বুকিং দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, প্লাস ওই টাকা মাইর হয়ে গেছে। সোনারগাঁ যান, এখানে যান, ওখানে নির্দিষ্ট কোনো কথা বলে না যে আপনি ওখানে যান আপনার কাজ হবে। 80,000 টাকা দিয়ে বুকিং দিছি, হোটেল, করোনা টেস্ট সব কিছু। এখন আইসা দেখি বিমান বাতিল। হোটেলে বুকিং না হওয়ায় যেতে পারেননি অনেক যাত্রী। এমন অবস্থায় চরম অনিশ্চয়তায় কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। আমার কোম্পানির বিশাল আছে আজকে, কিন্তু আমার 15 বছরের কাটনিটা কি উপায় আমি কোনো বুঝতে পারতেছি না। আমি কষ্ট মন চাইতে মেরে যাইতে। আমরা সব রেডি আছি, তারপরে আমরা এই যে কাল থেকে ভুক্তভোগী। সরকার পক্ষে দেখতো তাহলে মনে হয় জিনিসটা খুব তাড়াতাড়ি সফট হইতো। এদিকে কারওয়ান বাজারে সাউদি এয়ারলাইন্সে বেলা বাড়লে টিকিটের জন্য প্রবাসীদের লাইন দীর্ঘ হয়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছেন সাউদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 130 জনের মতো আমাদের ফ্লাইট মিস হয়েছে। তখন আমরা স্যারের কাছে বললাম, স্যার আমাদের করোনায় কি আমরা কি করব? আমরা কি বিষ দেন, বিষ খাই আমরা মারা যাই। ফ্লাইট 2টা, ওদেরকে আমরা সহযোগিতা করতেছি, ট্রাই করতেছি সবাই মিলে যাতে মানে সুবিধাভাবে করা যায় এগুলা। নতুন শর্ত আরোপের পর হজবরল এয়ারলাইন্সগুলোর ফ্লাইট শিডিউল জটিলতার কারণে বিমান 24 মে পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছেন নতুন করে সৌদিগামী কয়েক হাজার প্রবাসী কর্মী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি আক্রান্ত হওয়ায় খুব শীঘ্রই হাসপাতাল থেকে বাসায় ফেরা হচ্ছে না বিএনপি নেত্রীর। দলের শীর্ষ নেতারা বলছেন এখন বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন তা দেশে পাওয়া সম্ভব নয়। এদিকে বেগম জিয়ার বাড়ি ফেরার প্রতীক্ষায় দলীয় নেতাকর্মীরা। দায়িত্বশীল নেতারা বলছেন স্বাভাবিক জীবনে ফিরলে দলের সাংগঠনিক অবস্থা মজবুতের পাশাপাশি আন্দোলনের দিক নির্দেশনা দেবেন চেয়ারপারসন। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর 3 সপ্তাহেরও বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ মাসের শুরুর দিকে শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন জানানো হলেও আইনি বাধ্যবাধকতায় তা আটকে যায়। পরবর্তীতে ধীরে ধীরে শ্বাসকষ্ট কমে যাওয়ার সাথে বেগম জিয়ার শারীরিক অবস্থারও উন্নতি হতে থাকে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা পরবর্তী জটিলতায় বেগম জিয়ার কিডনি ও হার্ট আক্রান্ত হয়েছে। উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। ডাক্তার সাহেবরা আমাদেরকে যেটা বলেছেন যে তার এই উন্নত চিকিৎসা, উন্নত সেন্টারে যেখানে সমস্ত কিছু ইকুইপমেন্টসগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, এটা এখানে নেই। এই অবস্থায় তাকে কবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এভার কেয়ার হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বিষয়টি পরিষ্কার করে বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যগত বেশ কিছু জটিলতা থাকায় এখনই তিনি হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন না। এদিকে দলীয় চেয়ারপারসন কবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন সেদিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা। বিএনপিকে বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল অভিহিত করে দলের এই ভাইস চেয়ারম্যান বলেন, বেগম জিয়া সুস্থ হলে শক্তিশালী হবে বিএনপি, একই সাথে নির্দেশনা মিলবে আন্দোলনের। বিএনপির বর্তমানে সাংগঠনিকভাবে দুর্বল। বিএনপির নেতাকর্মী সবার মধ্যেই দেখি নানা ধরনের অসন্তোষ। সুতরাং বেগম জিয়া বা তারেক রহমান তারা দলীয় নেতৃবৃন্দের সাথে বসে নতুন ছক কষে আন্দোলনে যেতে হবে। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রোজিনা ইসলামের ঘটনা সাজানো এবং পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। তারা বলছেন, রোজিনার কাছ থেকে কোনো গোপন নথি পুলিশ উদ্ধার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছ থেকে। অবিলম্বে এমন ভুয়া আর ত্রুটিপূর্ণ মামলা প্রত্যাহার সহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান গণমাধ্যম কর্মী ও ছাত্র সমাজ। সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন আর কারাগারে বন্দিদশার পার হয়েছে 4 দিন। তার মুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি না থাকায় শুক্রবারও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সহকর্মীর মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সংবাদকর্মীরা। বেগবান একটি ভূমিকা পালন করে পুরো ঘটনাটি সাজানো উল্লেখ করে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মুক্তির পাশাপাশি তাকে নির্যাতনের সঙ্গে জড়িতদেরও শাস্তির আওতায় আনতে হবে। আপনার দপ্তরের ফাইল পাহারা দেবে কি আমার সাংবাদিক? রিপোর্ট করার জন্য আমার তথ্য দরকার, আমি তো এই ফাইল আনবো। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার উচিত এই মুহূর্তে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করা। 1923 সালের উপনিবেশিক অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের সঙ্গে সঙ্গে সংবাদকর্মী সুরক্ষা আইনের দাবি জানান আন্দোলনকারীরা। এই মন্ত্রণালয়ের একজন গাড়ি চালকের যদি কোটি কোটি টাকা থাকে, সচিব, অতিরিক্ত সচিব, তাদের কি অবস্থা? সরকার যদি নিরপেক্ষ তদন্ত কমিটি ব্যবস্থা না করে, সাংবাদিক সমাজের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হবে। সমাবেশ থেকে রোজিনা ইসলামের হেনস্থার ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানান বক্তারা। হুঁশিয়ারি দেন, আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচির। দুর্নীতিবাজ আমলারা তাদের দুর্নীতি ঢাকার জন্য তারা গুন্ডামি করবে, আর সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা বন্ধ হবে, সেটি কোনোভাবেই কিন্তু আমরা হতে দেব না। এদিকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনের রাস্তায় রোজিনা ইসলামের মুক্তি ও স্বাস্থ্যমন্ত্রী সচিবের অপসারণের দাবিতে সংহতি সমাবেশ করে প্রগতিশীল ছাত্র জোট। একজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে হেনস্থার শিকার হলো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব তার পাশে দাঁড়ানো। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংবাদ মাধ্যমের স্বাধীনতা অবশ্যই প্রয়োজন। দীর্ঘসূত্রিতা না করে অনতিবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় দফায় বাংলাদেশকে আরও 6 লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোন আলাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর এ ঘোষণা দেন। ঢাকায় চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন। জরুরি মুহূর্তে টিকার সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতেই উপহার পাঠানোর সিদ্ধান্ত। তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারে সে বিষয়ে কোনো ধারণা দেয়নি চীনা দূতাবাস। এর আগে 12 মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের 5 লাখ ডোজ টিকা হস্তান্তর করে দেশটি। সিনোফার্মের তৈরি ওই টিকা আগামী সপ্তাহ থেকে প্রয়োগ শুরু হবে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সপ্তাহ জুড়ে নেই বৃষ্টির সুখবরও। লঘুচাপটি শনিবার রাত থেকে নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 26 থেকে 28 মের মধ্যে উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ইয়াস। রাজধানীর বিভিন্ন এলাকায় জমজমাট শরবতের ব্যবসা দেখলেও কিছুটা আঁচ করা যায় তীব্র গরমে কতটা নাজেহাল নাগরিক জীবন। প্রচণ্ড গরম পড়ছে, সে এখানে মনে করেন জানি এটা অস্বাস্থ্যকর, তো এছাড়া তো কোনো উপায় নেই। বাতাসে হিউমিডিটি নেই, এত গরম, এত তাপ, ঘামছি না, পানি ঝরছে না, তো সব মিলে অবশ্যই একটা অস্বস্তিদায়ক পরিবেশ। বাসায় খুবই গরম, খুব রোদ পড়া শুরু হয়, আমি গরমে খুবই অসুস্থ বোধ করি। গরমটা সহ্যের বাইরে বর্তমানে,
রাত্রেও গরম, দিনেও গরম। তবে সহসায় তাপমাত্রা কমার সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। তাদের পূর্বাভাস বলছে আসছে সপ্তাহ জুড়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও বলছে বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে এ অসহনীয় দাবদাহ। তারা পূর্বাভাস দিচ্ছে এ সপ্তাহের মধ্যে উষ্ণতা আরও বেড়ে এই লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে আর ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। 22 তারিখের কাছাকাছি সময় সেটা লঘুচাপ হতে পারে। আর যদি লঘুচাপ হয় তারপর যদি সেটা আরও স্টেজ পরিবর্তন করে সেটা যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে ইয়াস নাম ধারণ করবে। পূর্বাভাস বলছে শনিবার রাত থেকে রোববার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে পারে। ফলে দেশের খুলনা, বাগেরহাট এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় 45 থেকে 65 কিলোমিটার গতিতে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। 26 মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আঘাত হানতে পারে। ওমানের আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছেন ইয়াস। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, আর এ কারণে মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে তাজা ইলিশ কিনতে এসে হতাশ ক্রেতারা। সরবরাহের চেয়ে চাহিদা বেশির সুযোগে হাঁকা হচ্ছে চড়া দাম। বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2100 টাকা পর্যন্ত, আর মাঝারি মানের ইলিশের কেজি 1500 টাকা। আবু সাইদের ক্যামেরায় নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জের মাওয়া আড়তে শুরু হয় হাঁকডাক। ছুটির দিনে ঢাকা ও আশপাশের জেলা থেকে পদ্মার ইলিশ কিনতে ছুটে আসেন ক্রেতারা। ইলিশ আসতেই হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। বেচা কেনা চলে অন্তত 2 ঘন্টা। তবে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় সরবরাহ কম। এই সাইজের 2000 টাকা কেজি, 1800 কেজিও যায়। মাছের চাহিদা বেশি, কাস্টমার বেশি, দামও বেশি। চাহিদা অনেক বেশি হওয়ার কারণে পদ্মার ইলিশটার দামটা একটু তুলনামূলকভাবে অন্য ইলিশের চেয়ে বেশি। কিন্তু ক্রেতা বেশি হওয়ার সুযোগে ইলিশের বাজারে আগুন। বড় ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2100 টাকা কেজিতে, আর 800 থেকে 900 গ্রাম ইলিশের দাম হাঁকা হচ্ছে 1200 থেকে 1500 টাকা। ইলিশের যে দাম সেই দামে আমাদের কিনা সম্ভব না। 2100 টাকা কেজি ইলিশ, 4000, 5000, 6000 টাকা হালি, তো সাধারণ মানুষের কিনে খাওয়া সম্ভব না। ক্রেতা অনেক বেশি, মাছের আগের তুলনায় দামটা অনেকটাই বেশি। আড়তের জায়গা কম হয়, ছুটির দিনে ক্রেতাদের সামাল দিতে হিমশিম অবস্থা। আড়তে যে জায়গা আছে সেই জায়গা আমাদের হইতেছে না। সরকারের কাছে একটু অনুরোধ করতেছি জায়গাটা আমাদের একটু বাড়াই দেয়। আমাদের সমুদ্রের ঘাট 1 ঘন্টা হলো ঘাটটা সময়, জায়গা বাড়াই দিলে গাড়ি পার্কিং হয়। প্রাচীন মাছের এই হাটে 29 আড়ত ও 200 খোলা বিক্রেতা বিক্রি করছেন টনে টনে মাছ। আড়তদাররা বলছেন এই ইলিশের হাটকে কেন্দ্র করে অন্তত 5000 লোকের কর্মসংস্থান। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এবার দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। ব্রিটেনে দিন দিন বাড়ছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ, আর এতে ব্রিটিশ সরকারকে লকডাউন তুলে নেওয়া সহ সব পরিকল্পনায় নতুন করে ছক কষতে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব কবির। শোয়েব, রাব্বি, যে ব্রিটেন তার যে বিপর্যস্ত অবস্থা ছিল সেই অবস্থা থেকে কাটিয়ে উঠে লকডাউন শিথিল করে স্বাভাবিক অবস্থার দিকে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই যে ভারতীয় ভেরিয়েন্ট সেটি নিয়ে নতুন শঙ্কা সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমরা যে করোনা ভাইরাসের সংক্রমণের হার কিন্তু দিন দিন বাড়ছে। সবশেষ একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2829 জন এবং মারা গেছেন 9 জন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে শতাধিক ভর্তি রয়েছে। এবং তবে এই যে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম সেটি কিন্তু বেশ ত্বরান্বিত হয়েছে। ব্রিটেনে যে প্রথম ডোজ সেটি নিয়েছে 3,75,00,000 এবং যেটি দ্বিতীয় ডোজ সেটি নিয়েছেন 2,16,00,000। তবে নতুন যে সংখ্যার বিষয়টি বিষয়টি ভারতীয় ভেরিয়েন্ট যার নাম দেওয়া হয়েছে B1617.2 সেটি কিন্তু সংখ্যাবেশ হচ্ছে এবং বিজ্ঞানীরা বলছেন যে ইউকের যে ভেরিয়েন্ট যেটি সর্বপ্রথম পাওয়া গিয়েছিল ক্যাট, তার চেয়ে প্রায় 50% বেশি হারে সংক্রমিত হচ্ছে এবং সেটি ব্রিটেনের যে মধ্যভাগ অঞ্চল রয়েছে বল্টন, ম্যানচেস্টার, সেসব এলাকাগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে। প্রায় পুরো ব্রিটেনের যে করোনা সংক্রমণের হার রয়েছে তার 10% হারে কিন্তু বাড়ছে। এবং আমরা যদি কিছু পর্যবেক্ষণ করি দেখি যে করোনা ভাইরাসের যে ভেরিয়েন্ট সেটি কিন্তু গত এক সপ্তাহের তুলনায় 160% হারে বেশি সংক্রমিত হচ্ছে এবং গত 3 দিনে কিন্তু এটি 50% বেশি হারে কিন্তু সংক্রমিত হচ্ছে। এই যে সংক্রমণের হার, এই সংক্রমণের হার কিন্তু সরকারের যত পরিকল্পনা রয়েছে যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য ব্রিটেনের, তার পরিকল্পনাগুলিকে নতুন করে কিন্তু ছক কষতে হচ্ছে। আপনি জানেন যে আগামী
সেই জুন কিন্তু যে ব্রিটেন লকডাউন পুরোপুরি লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনার ক্ষেত্রে হয়তো তাদেরকে হয়তো নতুন করে ভাবতে হতে পারে। আরেকটি বিষয় আপনার জানিয়ে রাখা দরকার যে এই যে গত 17 মে থেকে এখানকার যে দোকানপাট এবং রেস্টুরেন্ট সবকিছু কিন্তু খুলে দিয়েছে এবং এই যে ভারতীয় ভেরিয়েন্ট এই ভেরিয়েন্ট নিয়ে কিন্তু সরকার আরো বেশ কিছু তারা পর্যবেক্ষণ হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। আর এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এটা নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে। তবে একটি বিষয় এটা সুসংবাদ, সেটি হলো যে বর্তমান যে ব্রিটেনের যে ভ্যাকসিন দুটি চলছে অক্সফোর্ড এবং ফাইজারে, সেই ভ্যাকসিন দুটি কিন্তু এই যে ভারতীয় ভেরিয়েন্ট সেটি কিন্তু প্রতিরোধ করছে। তবে এখন কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলে বিজ্ঞানীরা মনে করছেন এবং সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে সবাইকে। ছিল সবশেষ। করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে লন্ডন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির।